আন্ডার-23 মেন্স টিমটা এই মুহূর্তে প্র্যাকটিসে ব্যস্ত আছে। তাদের লক্ষ্য আসলে এএফসির টুর্নামেন্টে সরাসরি জায়গা করে নেওয়া, যেখানে তাদের যেতে হবে ভিয়েতনামে, যেখানে তাদের ম্যাচ, এবং ভিয়েতনাম, ইয়েমেন এইরকম শক্ত প্রতিপক্ষ, ইনফ্যাক্ট সিঙ্গাপুর, এই তিনটা শক্ত প্রতিপক্ষের সঙ্গে তাদেরকে খেলতে হবে, যেখানে জায়ানের দিকে অনেকটুকু নজর ছিল। জায়ান তিনি হচ্ছে সে ট্রায়াল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে থাকা একমাত্র ফুটবলার। সেখানে হচ্ছে আরো ফুটবলাররাও জয়েন করবেন। এই জায়গায় আপনি দুটা জিনিস ভাবেন, খেলা হচ্ছে সেপ্টেম্বরে, হ্যাঁ, অলমোস্ট 1 মাস আগে বাংলাদেশ দল কিন্তু ক্যাম্প শুরু করেছে। এর আগে কখনো আমরা আন্ডার-23 অথবা এইজ লেভেল টিমগুলোতে এরকম আগে ভাগে ক্যাম্প শুরু করার টেন্ডেন্সিটা আমরা দেখি নাই। হ্যাঁ, ক্যাম্প শুরু হয়েছে 19 জন ফুটবলার নিয়ে, সেখানে আরো ফুটবলাররা জয়েন করবেন, যেহেতু বসুন্ধরা কিংস এবং আবাহনী লিমিটেড তাদের বেশ কয়েকজন ফুটবলারকে আমরা এই আন্ডার-23 রাডারে আমরা দেখতে পারবো, ক্যাম্পে আমরা দেখতে পারবো। তারা তাদের ওই এএফসি চ্যালেঞ্জ লিগের খেলা শেষ করে জয়েন করবেন। কিউবা, মিচেল, ফাহমিদুল তাদেরও জয়েন করার সম্ভাবনা রয়েছে। আমার কাছে ইম্পর্টেন্টটা যেটা লেগেছে ওই প্ল্যানিংটা, যে 1 মাস আগে থেকে আমরা প্রিপারেশনটা নেওয়া শুরু করে দিয়েছি। এবং এই প্ল্যানিং এর অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা বোধহয় বাহরাইনে গিয়ে দুটো ম্যাচ খেলতে পারার যে অবস্থা বা ব্যবস্থাটা তৈরি করতে পেরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। চীনের সঙ্গে নাকি তারা কথা বলেছিল, পরে গিয়ে সেটা বাহরাইনে গেছে। বাহরাইনের সঙ্গে খেললে আপনার নিঃসন্দেহে ইয়েমেনকে ফেস করতে অন্তত পক্ষে কিছুটা সুবিধা হতে পারে। সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল টিম ম্যাচ খেলেছে কিছুদিন আগে। সিঙ্গাপুরের ফুটবল সম্পর্কে কিছুটা, যদিও তাদের ন্যাশনাল টিম আন্ডার-23 টিমের ভিতরে একটা বিস্তর ফারাক আছে, কিন্তু কিছুটা ধারণা তারা হয়তো রাখতে পারবে। এবং বাংলাদেশের যে ফিক্সচারগুলো রয়েছে সেগুলো হয়তো অনেকটা দূরের, মানে সেপ্টেম্বরের 3 তারিখের কথা বলছি আমরা, এখন অগাস্টের 5 তারিখ, এই যে মাসখানেক জুড়ে যে ক্যাম্পটা চলবে, সেই ক্যাম্পে আমরা হয়তো নিয়মিত ক্যামেরা নিয়েও প্রবেশ করার সুযোগ পাবো না। সেখানে প্রথম মানে কালকে যে দিনটা গেছে মিডিয়ার জন্য, কালকে ফার্স্ট ডে ছিল মিডিয়ার সব কিছুর জন্য, সেখানে আসলে পুরো দলটার ভেতরে একটা দারুণ পজিটিভিটি লক্ষ্য করা গেছে। এবং সবাই এই ব্যাপারটা আমি কখনো শুনি নাই যে তারা বলেন আমরা পরের রাউন্ডে যেতে চাই, মানে আমরা মূল রাউন্ডে কোয়ালিফাই করতে চাই। সবার ভেতরে এই বার্তাটা পৌঁছে দিতে অন্তত পক্ষে ফুটবল ফেডারেশন পেরেছে। আবার এখানে ওই আলোচনার বিষয় আছে যে আপনার 19 জন ফুটবলার নিয়ে আপনি আপাতত কাজ করছেন, বাকিরা কেউ কেউ বাহরাইন থেকে সরাসরি কাতার থেকে বাহরাইনে যাবেন। আবার ফাহমিদুল কোচ বলছেন যে তিনি ঢাকাতে এসে যোগ দেবেন। তানিম শালিকের একটা কথা শোনা যাচ্ছে যে এখানে থাকবেন। মুর্শেদের কথাটা একটু এই জায়গায় যদি যোগ করতে পারি, তিনি আসলে ঢাকা ক্যাম্পের জন্য রাখা হয়েছে, ঢাকা ক্যাম্পের জন্য রাখা হয়েছে। কিন্তু কোচদের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি যে এই ট্রেনিংয়ে মুর্শেদ এতখানি ইমপ্রেসিভ যে তাকে নিয়ে এখন ভাবতে হচ্ছে তাদেরকে যে যদি তিনি টিকে যান, এবং টিকে যাওয়ার ভালো সুযোগ আছে মূল দলে, এবং তাকে নিয়ে যাওয়ার। সাফের যে বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশ কিছুদিন আগে হেরে আসলো ফাইনালে গিয়ে, ওই টুর্নামেন্টেও মুর্শেদ বেশ নজর কেড়েছিল। এবং সম্ভবত এরকম একটা চিন্তা ভাবনা আছে ফুটবল ফেডারেশন যে এই প্লেয়ারটাকে যদি তার বয়সের সঙ্গে মানিয়ে নিয়ে, লামিন ইয়ামাল যেমন এই বয়সে খেলছেন, তাকে যদি সেই কাজটা করে দেওয়া যায়, কারণ তিনি এখনো পর্যন্ত অকুতোভয় ফুটবল খেলেন, যেটা অনেক সময় দেখা যায় যে এই ফুটবলারদের স্বাধীনতা অনেকটুকু খর্ব হয়ে যায় যখন তারা ঘরোয়া লিগে একটা সিস্টেমের ভেতরে পড়ে যান। এবং এই জায়গায় দেখেন টুডে অর টুমরো ফুটবল ফেডারেশন কিন্তু এই স্কোয়াডটাকেও ডিভাইড করতে হবে, কারণ আপনার সেপ্টেম্বরে ন্যাশনাল টিমের নেপালের এগেইনস্টে আপনার ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে, যেহেতু অক্টোবরে বাংলাদেশের হংকং এর সাথে খেলা, সুতরাং ওই ডিভাইডেশনে আসলে কে কোন জায়গায় পড়বে, কারণ ন্যাশনাল টিমের অনেককে আমরা এই আন্ডার-23 দেখতে পারবো। যেমন আপনি এখনো যদি হিসাব করেন যে মোরসালিন, তাকে হচ্ছে কি আন্ডার-23 আসলে রাখা হবে, সেই জায়গায় কিউবা, মিচেল এখন ডাক পান নাই, ফাহমিদুল তিনি আসলে ডাক পাবেন এই জায়গার মধ্যে। মেহেদী হাসান শ্রাবণ ন্যাশনাল টিমের টপ 3 গোলকিপারের মধ্যে একজন, তাকে এই টিমের মধ্যে ফেরত আনা হবে। তখন আসলে বোঝা যাবে যে স্কোয়াডটা কোন দিকে ব্যালেন্সটা করা হবে, নেপালের দিকটাই বেশি নাকি হচ্ছে এইসব ফুটবলারদেরকে আন্ডার-23 তাদেরকে সেই টেস্ট অ্যান্ড ট্রায়ালটা দিতে হবে। ভিয়েতনাম কিন্তু সবচেয়ে স্ট্রং কম্পিটিটর এই গ্রুপটার মধ্যে। বাংলাদেশ খেলবেও ভিয়েতনামের মাটিতে, যে ভিয়েতনাম আপনার হর হামেশাই হচ্ছে এই এফসি আন্ডার-23 এশিয়ান কাপ খেলে। ইনফ্যাক্ট ইয়েমেনেরও কিন্তু হচ্ছে আপনার 2বার তারা এশিয়ান কাপ এই লেভেলটায় তারা খেলেছে, সিঙ্গাপুর কখনো খেলে নাই। তারপরেও বাংলাদেশ কিন্তু একটা শক্তপোক্ত গ্রুপেই পড়েছে, এবং এই গ্রুপের যে হিসেব নিকেশ সেটা তো হচ্ছে আপনার টোটাল 16টা দল খেলতে যাচ্ছে, রাইট? 11টা গ্রুপ চ্যাম্পিয়ন, সাথে 4টা রানার্স আপ, সাথে হচ্ছে আপনার
চারটা রানার্স আপ এবং হচ্ছে একটা হোস্ট সৌদি কান্ট্রি, আরব। এই সব মিলে আপনার যে 16টা দল হবে তাই নিয়ে হচ্ছে আপনার AFC এই আন্ডার-23 টুর্নামেন্টটা। কিন্তু এইখানে এই যে ইয়েমেনের কথা আপনি বললেন, ইয়েমেনের একটা বয়সভিত্তিক দলের সঙ্গে বাংলাদেশের খেলার একটা মানে অতীত রেকর্ড খুব রিসেন্ট পাস্টেই আছে। তারা তাদের জন্য নতুন। সাফ আন্ডার-20 জিতেছিল বাংলাদেশ। এই যে সাফ থেকে গিয়ে যখনই এই খোলসটা ভেঙে যায়, যখনই ব্যাপারটা এশিয়ান পর্যায়ে চলে আসে, তখনই আসলে স্ট্রাগল পিরিয়ডটা বাংলাদেশের ফুটবলের জন্য অনেক ক্ষেত্রে শুরু হয়ে যায়। 1 মাসের ক্যাম্প সেই ক্ষেত্রে একটা বড় ধরনের প্রভাব রাখতে পারে, তাই না? এবং আপনি যদি ব্যাপারটা এইভাবেও চিন্তা করেন যে কোচ বলছিলেন যে আজকালকার ফুটবলে বড় দল ছোট দল বলে কোনো স্পেসিফিক ম্যাচে ব্যাপারটাকে আর আলাদা করা যায় না যে একটা দলকে আপনি হিউজলি ফেভারিট বলে দেবেন, কারণ কোচরা এখন এমনভাবে কাজ করেন, তারা জানেন যে কে কি করতে চায়, অপোনেন্ট সেই পড়াশোনা করে নিয়ে ওই ম্যাচটার জন্যই কাজ করে তাদেরকে আটকে দেওয়ার একটা পরিকল্পনা করে। আবার এরপরে তিনি বলছেন যে এই টিমটা মূলত এমন ব্র্যান্ডের ফুটবল খেলবে যাতে ওই যে ন্যাশনাল টিমে যাদের কথা বলছিলেন যে 12-13 জন ন্যাশনাল টিমের ফুটবলার এই স্কোয়াডে থাকবেন, তারা যেন পরের মাসে গিয়ে হংকংয়ের যে ক্যাম্প শুরু হবে সেখানে যোগ দিয়ে ওই সিস্টেমটাই ফলো করতে পারেন। মানে আড়ালে আসলে ন্যাশনাল টিমটাকেই আরও বেশি শক্তিশালী করার একটা টার্গেট আন্ডার-23 টিম দিয়ে, যেটা সাধারণত আমরা একটু দেখি এই প্র্যাকটিসটা। দেখেন এই জায়গাটার মধ্যে আপনি হচ্ছে গেল 1.5 মাস আগে যখন ফুটবল ফেডারেশন তারা বললো তারা টেকনিক্যাল ডিরেক্টর নিতে চায়, টেকনিক্যাল ডিরেক্টর নেওয়ার মেইন ক্রাইটেরিয়াটা আসলে কি ছিল, যে ওই অ্যালাইনমেন্টটা ন্যাশনাল টিম থেকে ইউথ লেভেল যেই টিমেই আসুক বাংলাদেশের ওই প্লেয়িং স্টাইলটা যেন এক হয়, যেন আপনি এইজ লেভেলে এক ধরনের ফুটবল খেলে ন্যাশনাল টিমে যখন আপনাকে ডাকা হবে তখন যেন আপনি অথৈ সাগরে যেন না পড়ে যান। সেটার একটা পারফেক্ট এক্সাম্পল আমরা দেখলাম, কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যিনি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আছেন সাইফুল বারী টিটু, তাকেই কিন্তু এই আন্ডার-23 টিমটার দায়িত্বটা দেওয়া হচ্ছে। সুতরাং ওই লিয়াজও মেইনটেইন যদি বাংলাদেশ করতে পারে, সেটাই সেপ্টেম্বর থেকে অক্টোবরেও বাংলাদেশ যখন মানে জাস্ট ঘুরে যাবে বাংলাদেশের এই দলটা, তখন কিন্তু অনেকটা বেশ সুবিধার হবে বলেই আমার মনে হয়। এবং কালকের ওই প্র্যাকটিস সেশন শেষে বাংলাদেশ ন্যাশনাল টিমস কমিটির মেম্বার সাহিদ হাসান কানন আসলে বাংলাদেশের ওই সিঙ্গাপুরের ম্যাচের রেসটা আবারও টেনে এনেছিলেন এবং তিনি ওখানে কোচের কী সব ভুলভ্রান্তি হয়েছে সেগুলো নিয়ে ওপেনলি কথা বলেছেন। আজকাল কি এরকমটাই হবে কিনা যে কোচের যে ভুলভ্রান্তি সেগুলো আসলে খুব পাবলিকলি আলোচনা করা হবে এবং সেই আলোচনাটা বিএফএফের ভেতর থেকেই হবে? দেখেন এই জায়গায় তো আসলে মানে ওই সিঙ্গাপুর ম্যাচটার পরেই প্রথমে শুরু হলো সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন, তিনি কথা বললেন, পরে তাকে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি থেকে তাকে সরিয়ে দেয়া হলো। এরপর আমরা দেখলাম সাহিদ হাসান কানন, এখন তিনি আসলে এই জিনিসটা নিয়ে কথা বলছেন। ওই জবাবদিহিতার জায়গাটা মনে হয় ফুটবল ফেডারেশন আর একটু স্ট্রং করছে। আপনার এই আন্ডার-23 টিমের জন্য হচ্ছে একটা উপকমিটি করা হয়েছে, ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের জন্য একটা কিন্তু উপকমিটি করা হয়েছে যারা ক্লোজলি এই জিনিসগুলোকে ইভালুয়েট করবেন। এবং যখন ওইসব উপকমিটিতে আপনার এক্স ফুটবলাররা থাকেন, সাহিদ হাসান কানন বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার, তাদের কিন্তু মতামতগুলোকে সেখানে প্রেফারেন্স দেওয়া হবে, কারণ একজন ফুটবলার এক্সকো মেম্বার তিনি যেভাবে হচ্ছে গিয়ে তার মতামত দিতে পারবেন অন্যদের থেকে, সেটা মনে হয় স্লাইটলি হলেও ডিফারেন্ট হবে। এই জায়গায় বোধহয় আমরা ফুটনোট হিসেবে এটাও একটু যোগ করে দিতে পারি যে বাংলাদেশের ফুটবল এখন বোধহয় একটু পদ্ধতিতে হাঁটা শুরু করেছে। ফলাফল যদি আমরা খুব গরম গরম চাই সেটা বোধহয় খুব একটা ন্যায্য চাওয়া হবে না। দেখেন এই গরম গরম ফলাফল চাওয়াটা তো শুধু বাংলাদেশ ফুটবল টিমের ক্ষেত্রে না, আমাদের প্রাত্যহিক জীবনেই হচ্ছে এটা সব ক্ষেত্রে এটা আছে, মানে যা হয় সেটা হচ্ছে গরম গরমেই চাওয়া হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.